আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের দশম অধ্যায়। আমাদের দশম অধ্যায় যে আর্থিক বিবরণী নামে যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের আজকের ক্লাসে আমরা 7 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমাদের আর্থিক বিবরণী প্রশ্নের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু কিছুটা বেশি গুরুত্ব দিয়ে আসলে এখন প্রশ্নগুলো পড়তে হবে। তার কারণ আগে হয়তো আমি কিছু কিছু তথ্য না জানার পরেও আমি সম্পূর্ণভাবে উত্তর করে আসতে পারতাম, কিন্তু এখন সমস্যা হয়ে গেছে এইটা যে আমি যদি পরিপূর্ণভাবে এই অধ্যায় সম্পর্কে ধারণা রাখতে না পারি, তাহলে কিন্তু আমার পক্ষে এই প্রশ্নের উত্তর করাটা একদমই অসম্ভব হয়ে পড়বে। এই জন্য তোমরা যদি কেউ বেসিকে দুর্বল থেকে থাকো, যে ভাই আমি দশম অধ্যায়ের বেসিকটা কম বুঝি বা বেসিকটা আমি কম পারি, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের একদম দশম অধ্যায়ে চলে যাবা। দশম অধ্যায়ের শুরুতে দেখবা অনেকগুলো বেসিক আলোচনা করা রয়েছে বইয়ের মধ্যে। ঠিক একইভাবে আমি ভিডিওর মাধ্যমেও অনেক লম্বা একটা ভিডিও নিয়ে বেসিকটা আলোচনা করে রেখেছি। তোমরা চাইলে ওই বেসিকটা দেখেও তোমাদের যেই চাহিদাটা রয়েছে বা যে বেসিকের যেই অপূর্ণতাটা রয়েছে সেটা পূরণ করতে পারবা। আচ্ছা, আমরা প্রশ্নে দেখি আমাদের কি বলেছে। একটা রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলের মধ্যে মূলধন, ক্রয় বিক্রয়, ফেরত, মজুরি, ভাড়া, প্রারম্ভিক মজুত পণ্য, বাট্টা, কমিশন এবং ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তির পাশে আবার আমাকে বলে দিচ্ছে 10 বছর। 10 বছর বলা আছে মানে এই যে ইজারা সম্পত্তি 64,000 টাকা, এই 64,000 টাকার ইজারা সম্পত্তিটা আমরা 10 বছর ব্যবহার করব। আচ্ছা, আমরা একটু সমন্বয় দেখব। বলা আছে সমাপনী মজুত পণ্যের মূল্য 5,000 টাকা। ভাইয়া, সমাপনী মজুত পণ্যের মূল্য কত টাকা? মূল্য হচ্ছে এখানে 5,000 টাকা, তাই না? ওকে, এরপরে দেখো 2 মাসের ভাড়া বকেয়া আছে। ভাড়ার পাশে গিয়ে আমরা এখানে লিখে রাখি 2 মাসের ভাড়া বকেয়া আছে। অগ্রিম মজুরি 2,000 টাকা প্রদান করা হয়েছে। আমরা মজুরির পাশে এখানে লিখে রাখবো 3। এবং এরপর আমাদের 4 নম্বরে বলেছে অলিখিত ক্রয় 5,000 টাকা। আমরা ক্রয়ের পাশে গিয়ে লিখে রাখবো 4। এবং যেহেতু অলিখিত ক্রয়, তার মানে এখান থেকে আমার একটা পাওনাদারের সৃষ্টি হবে। যেহেতু আমার এই প্রশ্নে পাওনাদার নামের কোনো কিছু বলা নাই, তাহলে পাওনাদার নামে একটা হিসাব আমাকে তৈরি করতে হবে। এই জন্য আমি এখানে লিখে রাখলাম পাওনাদার। এই জন্য আমি এখানে লিখে রাখলাম একটা পাওনাদার, যাতে করে আমার কাছে মনে থাকে আর কি, যে আমার একটা পাওনাদার নামে হিসাব তৈরি করতে হবে। ওকে, আমরা কি বের করব ভাইয়া? আমরা একটা বিশদ আয় বিবরণী করব, আমরা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করব এবং আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী করব। তাহলে আমরা চলে যাই, সবার প্রথমে একটা ছক কেটে নিব। ছক কেটে নিব বলতে, যেহেতু ছক কাটাই আছে আমার আগে থেকে একটা অঙ্কে, তো ওই ছকটাকে আমি জাস্ট একটু মুছে ফেললেই আমার জন্য কিন্তু ছকটা রেডি হয়ে যাচ্ছে। ওকে, ছকটা কাটা হয়ে গেলে এখন আসো আমরা কি করব? আমরা সবার প্রথমে মোট মুনাফা বের করব। ভাইয়া, মোট মুনাফা বের করতে হয় নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার মাধ্যমে। আরেকবার বলছি, আমাদের কি বের করতে হয় ভাইয়া? আমাদেরকে নিট বিক্রয় থেকে আমি যদি বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেই, তাহলে আমার কি বের হবে? আমার বের হবে হচ্ছে তোমার মোট মুনাফা। তাহলে সবার প্রথমে আমি এখানে লিখে নিব বিক্রয়। লিখলাম এখানে বিক্রয়। এখানে আমি লিখলাম বিক্রয়। বিক্রয় কত টাকা দেওয়া আছে ভাইয়া? ভাইয়া, আমার প্রশ্নে দেখো, বিক্রয় একটা আয়। বিক্রয় আয় মানে বিক্রয়টা থাকবে কোন পাশে? ক্রেডিট পাশে। কত টাকা? 50,000 টাকা। বিক্রয় একটা আয়। বিক্রয় কত টাকা? 50,000 টাকা। লিখে নিলাম আমি বিক্রয় 50,000 টাকা। বিক্রয়ের সাথে আমার যোগ করতে হবে অলিখিত বিক্রয়, বাদ দিতে হবে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়। আরেকবার বলছি, খেয়াল করে দেখো, বিক্রয়ের সাথে আমার যোগ করতে হবে অলিখিত বিক্রয়, বাদ দিতে হবে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এবং মুনাফাবিহীন বিক্রয়। এই কয়েকটা জিনিস যোগ বিয়োগ করলেই কি আমার উত্তর বের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় নামে আমার এই প্রশ্নটায় কোনো ধরনের কোনো তথ্য, কোনো ধরনের কোনো ইনফরমেশন কিছুই কিন্তু দেওয়া নাই। তাইলে আমাকে কি করতে হবে? এর পরেরটাই দেখতে হবে। পরে কি লাগবে? বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়। এর মধ্যে দেখো ভাইয়া, আমার প্রশ্নে কিন্তু ফেরত দেওয়া আছে
বিক্রয় বাট্টা দেওয়া নেই। এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে একটা বাট্টা বলা আছে, এই বাট্টাটা তাহলে কি? দেখো, যদি বাট্টার পাশে আমাকে না বলে দেয় যে ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, ব্যবসায়িক বাট্টা, কারবারি বাট্টা, এইগুলো না বলে যদি শুধু বাট্টা বলে, তাহলে আমি এটা ধরে নিব এটা নগদ বাট্টা। এটা কিন্তু আমার জন্য কারবারি বাট্টা হবে না। তাইলে আমার এখানে শুধু ফেরত আছে, বিক্রয় ক্রেডিট হইলে বিক্রয় ফেরত হচ্ছে কি ডেবিট। কত টাকা ভাইয়া? 2500 টাকা। তাইলে এখান থেকে আমি বাদ দিব বাদ ফেরত, হ্যাঁ এখান থেকে আমি বাদ দিব বাদ ফেরত। ফেরত কত টাকা ভাইয়া? এই ফেরত দিব কত টাকা? আমি এখানে আমি ফেরত দিব হচ্ছে 2500 টাকা। এই ফেরত দিব কত? 2500 টাকা। তাহলে আমার 50,000 বাদ 2500, তাহলে কত থাকে? 50,000 টাকা থেকে আমি যদি 2500 টাকা বাদ দিই, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 47,500 টাকা। এই যে 47,500 টাকা আসলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে নিট বিক্রয়। ভাই এটার নাম কি? এটার নাম হচ্ছে নিট বিক্রয়। নাম কি হবে? নাম হবে হচ্ছে নিট বিক্রয়। ভালো কথা, এখানে আমি লিখে নিলাম নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমার বাদ দেওয়া দরকার বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে কি? বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। ভালো কথা, আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব। ভাইয়া বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্রটাকে, সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা যদি একটু প্রশ্নটার দিকে দেখি, এখানে দেখো প্রশ্নের মধ্যে আমার কি প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, তাই না? প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা দেওয়া, একটু যদি আমরা দেখি 1 2 3 4 নম্বর লেনদেনটা, 1 2 3 4 নম্বর লেনদেন, তাই না? আচ্ছা, তাহলে আমার এখানে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া কত? 10,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে কত ভাইয়া? প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আমি সবার আগে এখানে লিখে নিলাম প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা ভাইয়া? 10,000 টাকা। 1 2 3 4, ওকে 10,000 টাকা। এরপর এটার সাথে যোগ করতে হবে নিট ক্রয়। আমার প্রশ্নে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত টাকা? ক্রয় দেওয়া আছে 20,000 টাকা। ভাইয়া ক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত? ক্রয়ের পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা, তাই না? তাহলে এখানে আমি লিখি ক্রয় পরিমাণ কত? 1 2 3 4। এই ক্রয় থেকে ক্রয়ের সাথে আমার যোগ করতে হবে অলিখিত ক্রয়। ভাইয়া ক্রয়ের সাথে সবার প্রথম আমাকে যোগ করতে হবে কি? যোগ করতে হবে অলিখিত ক্রয়। আচ্ছা, ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব। অলিখিত ক্রয় কত টাকা ভাইয়া? ভাইয়া অলিখিত ক্রয় কত টাকা? এই যে একদম শেষ সমন্বয়ে বলছিল অলিখিত ক্রয় 5,000 টাকা। তাহলে অলিখিত ক্রয় এখানে হবে 5,000 টাকা। ভালো কথা, বুঝলাম 5,000। তাহলে যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে হচ্ছে এখানে 25,000 টাকা। যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে হচ্ছে 25,000 টাকা। লিখলাম, এই পর্যন্ত আমরা বুঝছি, তাই না? আচ্ছা, এরপরে কি করতে হবে? ক্রয় থেকে বাদ দিতে হবে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়, বিনামূল্যে পণ্য বিতরণ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে হয়। তো এত কিছু তো নাই, আমার প্রশ্নে ফেরত আছে, তাই না? ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রয় ফেরত হবে ক্রেডিট। কত টাকা? 4,000 টাকা। তাহলে ফেরত হচ্ছে এখানে 4,000 টাকা। তাহলে বাদ দিই, 25,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে কত? 21,000 টাকা। তাহলে এখানে আমরা লিখলাম 21,000 টাকা। ওকে, এখন আমার লাগবে হচ্ছে প্রত্যক্ষ খরচগুলো। আমি যদি একটু প্রত্যক্ষ খরচের দিকে তাকাই, আমার প্রশ্নে একটাই প্রত্যক্ষ খরচ আছে, সেটা হচ্ছে মজুরি। ভাইয়া প্রত্যক্ষ খরচ কয়টা আছে? একটা আছে, মজুরি কত টাকা? 12,000 টাকা। তাহলে এখানে আমি একটু লিখি এটা মজুরি কত টাকা ভাইয়া? মজুরির সাথে যেহেতু যোগ বিয়োগ আছে, মজুরি হচ্ছে আমার এখানে 12,000 টাকা। ওকে, মজুরির সাথে একটা সমন্বয় ছিল, কি বলছে ভাইয়া? বলছে যে মজুরি অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে বকেয়া থাকলে যোগ এবং অগ্রিম থাকলে বিয়োগ করে দিতে হবে। তাহলে যেহেতু অগ্রিম আছে আমি এটা বিয়োগ করে দিব।
কত টাকা 2000 টাকা 2000 টাকা। তাহলে এখানে আমার আসবে কত 1 2 3 4 10,000 টাকা। কত টাকা 10,000 টাকা। ভাইয়া আর কি কোনো প্রত্যক্ষ খরচ আমার এই প্রশ্নটার মধ্যে দেওয়া আছে? দেখো আমার এই প্রশ্নটার মধ্যে আর কিন্তু কোনো প্রত্যক্ষ খরচের পরিমাণ দেওয়া নাই। দেওয়া না থাকলে এখন কি করতে হবে? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ, এই কয়েকটা জিনিস আমার যোগ করতে হবে, তাই না? তাহলে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 10,000 যোগ নিট ক্রয় হচ্ছে আমার 21,000 যোগ, এরপর হচ্ছে আমার প্রত্যক্ষ খরচ কত 10,000 যোগ করলে এখানে আসে কত? আসে হচ্ছে এখানে 41,000 টাকা। এই 41,000 টাকা থেকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কত টাকা দেওয়া আছে ভাইয়া? সমাপনী মজুদ পণ্য দেওয়া 5,000 টাকা। তাইলে এখান থেকে আমি বাদ দিব 5,000, বাদ দিব 5,000। তাহলে 41,000 বাদ 5,000 করলে কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে 36,000 টাকা। এই কত টাকা আসবে? আসবে হচ্ছে 36,000 টাকা। এই যে 36,000 টাকা আসলো, এই 36,000 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই 36,000 টাকার নাম কি ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেওয়া। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেওয়া। তাহলে ভাই একটু যদি আমরা দেখি 47,500 বাদ 36,000, তাহলে কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে আসবে কত? আসবে হচ্ছে 11,500 টাকা। এই কত আসবে ভাইয়া? 11,500। এই যে 11,500 টাকা আসলো, এটার নাম কি আমার জন্য? মোট মুনাফা। এই 11,500 টাকার নাম কি আমার জন্য? মোট মুনাফা। এখন আমি কি মোট মুনাফা করতে আসছি? না, আমি কি করব? নিট মুনাফা করব। তো নিট মুনাফা বের করার জন্য যেহেতু আমার মোট মুনাফা লাগে, এই জন্য আমি মোট মুনাফাটা বের করছি। এখন আমার কাজ কি জানো? মোট মুনাফা থেকে আমি পরিচালন ব্যয়গুলা বাদ দিব। মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দিয়ে দেই, তাহলে আমার কি চলে আসবে? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমার আসবে পরিচালন মুনাফা। আচ্ছা, আমি একবার লিখে নিচ্ছি এখানে মোট মুনাফা, তবে তোমরা কিন্তু দুইবার লিখতে যাও না, আমার যেন ক্যালকুলেশনের সুবিধা হয়, এই জন্য আমি উপরে আরেকবার মোট মুনাফা কথাটা লিখে নিচ্ছি। মোট মুনাফা কত? 11,500 টাকা। ওকে, এই মোট মুনাফার সাথে আমাকে যোগ করতে হবে, যোগ বাদ দিতে হবে, বাদ পরিচালন ব্যয়। বাদ দিতে হবে কি? বাদ পরিচালন ব্যয়। ওকে, ভালো কথা। পরিচালন ব্যয়ের পরিমাণ আমি বাদ দিব। দেখি তো ভাই পরিচালন ব্যয়ের পরিমাণ কি কি দেওয়া আছে এখানে? পরিচালন ব্যয়ের পরিমাণ এখানে দেওয়া আছে ভাড়া, এটা একটা পরিচালন ব্যয়। ভাড়া কত টাকা দেওয়া আছে ভাইয়া? ভাড়া দেওয়া আছে আমার এখানে 15,000 টাকা। ভাড়ার সাথে একটা সমন্বয় আছে। তাহলে ভাড়ার সাথে যেহেতু একটা সমন্বয় আছে, এই কারণে আমরা ভাড়ার টাকাটা লিখব 1 নম্বর টাকার ঘরে। ভাড়া কত? 15,000। আচ্ছা, সমন্বয় আছে, অর্থাৎ যোগ বিয়োগ করতে হবে কিছু না কিছু, এই জন্য আমি প্রথম ঘরে লিখলাম 15,000 টাকা। এরপরে কি করতে হবে? বলা আছে 2 মাসের ভাড়া বকে আছে। তার মানে খেয়াল করো ভাইয়া, আমরা সবাই জানি 1 বছর সমান সমান হচ্ছে কত মাস? 1 বছর সমান সমান হচ্ছে আমার 12 মাস, তাই না? 12 মাসের মধ্যে আমাকে বলছে আমি ভাড়া দিছি, ভাড়া দেওয়ার পরেও আমার 2 মাসের ভাড়া বকে আছে। খেয়াল করো, আমি ভাড়া দিছি, আমি ভাড়া দেওয়ার পরেও আমার 2 মাসের ভাড়ার টাকা বকেয়া। কয় মাসের? 2 মাসের ভাড়ার টাকা বকে আছে। তাহলে এই যে আমি ভাড়া বাবদ 15,000 টাকা দিলাম, এটা মূলত আমি দিছি কয় মাসের জন্য? 10 মাসের জন্য। তাহলে 10 মাসের জন্য দিলে কত? 1500 1 মাসের। তাহলে ভাই 2 মাসের কত? 2 মাসের হচ্ছে 3,000 টাকা। এই 2 মাসের কত টাকা? 2 মাসের 3,000 টাকা, তাই না? এটাই তো আসে। দাঁড়াও, 15,000 ভাগ 10 গুণ 2, হ্যাঁ 3,000 টাকা। এই 1 মাসের জন্য কত 2 মাসের জন্য কত আসবে? 3,000 টাকা। তাহলে এখানে আমি লিখব যোগ বকেয়া। বকেয়া টাকাটা কিভাবে আসবে? 15,000 টাকা আমি দিছি 10 মাসের জন্য,
10 দিয়ে ভাগ করলে 1 মাসের আসবে, 2 দিয়ে গুণ করলে 2 মাসের আসবে। তাহলে কত টাকা? 3000 টাকা। 3000 টাকা যোগ করে দিলে আমার আসবে কত? এখানে 18,000 টাকা। ওকে, লিখলাম এখানে 18,000 টাকা। এই আমি এখানে লিখলাম কত টাকা ভাই? 18,000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে দেখি তো আমার কি আছে ভাইয়া। দেখো, বাট্টা, কমিশন এগুলোকে তুমি চাইলে পরিচালন ব্যয়ও দেখাইতে পারো, তুমি চাইলে এগুলো অন্যান্য ব্যয়ের মধ্যেও দেখাইতে পারো ভাইয়া। বাট্টা, তারপরে হচ্ছে আমার জন্য কি কমিশন, এগুলো আমি অন্যান্য ব্যয়ের মধ্যেও দেখাইতে পারি, আবার চাইলে আমি এটাকে কি করতে পারি? পরিচালন ব্যয়ের মধ্যেও দেখাই দিতে পারি। তো আমি এইটাকে প্রেফার করি হচ্ছে এগুলোকে অন্যান্য ব্যয়ের মধ্যে দেখাইতে, তো এটাকে আমি এখানে লিখবো না। কিন্তু ইজারা সম্পত্তি 10 বছরের জন্য কত? 64,000 টাকা। তার মানে এই ইজারা সম্পত্তি আমি ব্যবহার করব 10 বছর, 1 বছরে তাহলে কত? 1 বছরে হচ্ছে 6,400 টাকা। 1 বছরে কত? 6,400 টাকা ইজারা সম্পত্তির অবলোপন হবে, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি ইজারা অবলোপন। ইজারার অবলোপন। ইজারার অবলোপন কত ভাইয়া? কত ছিল? 64,000 না 65,000? 64,000 টাকা। 1 2 3 64,000কে ভাগ করো 10 দিয়ে, 10 দিয়ে ভাগ করলে যেটা আসবে ওইটাই, তাহলে কত? 6,400। ওকে ভাইয়া, একটু খেয়াল করো, বাট্টা এবং কমিশন এই দুটাকে আমি চাইলে পরিচালন ব্যয় লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ভুল হবে না। এই দুটাকে আমি চাইলে অন্যান্য ব্যয়ের মধ্যেও লিখতে পারি, এতেও কোনো অসুবিধা নেই। তোমার যেখানে সুবিধা মনে হয়, তোমার যেখানে পছন্দ মনে হয় তুমি লিখে দাও। কথা কি বুঝাইতে পারছি? তো আমি আর অঙ্কটা খুব একটা বড় করতে চাইতেছি না, এই জন্য আমি কি করব, আমি এই পরিচালন ব্যয়ের মধ্যেই এই দুইটা দিয়ে দিব, 16,000 টাকা ও 14,500 টাকা। কি কি আছে? বাট্টা 16,000 টাকা। বাট্টা কত টাকা ভাইয়া? বাট্টা কত আছে? বাট্টা হচ্ছে 16,000। তাহলে বাট্টা আমি এখানে লিখি 16,000। এরপরে কি আছে ভাইয়া? কমিশন 14,500। বাট্টার পরে কি আছে? বাট্টার পরে হচ্ছে কমিশন। কমিশন কত টাকা ভাইয়া? কমিশন হচ্ছে আমার 14,500 টাকা। তাহলে কমিশন 14,500। ভালো কথা। তাহলে এগুলো সব আমার জন্য পরিচালন ব্যয়, তাই না? তাহলে 18,000 যোগ 6,400 যোগ 16,000 যোগ 14,500, এগুলো সব যোগ করলে আমার এখানে আসবে কত? আসবে হচ্ছে এখানে 54,900 টাকা। এই 54,900 টাকা হচ্ছে আমার জন্য মোট পরিচালন ব্যয়। এটা কি আমার জন্য মোট পরিচালন ব্যয়? এটা আমার জন্য কি মোট পরিচালন ব্যয়, তাই না? আচ্ছা, তাহলে আমার কাজ হচ্ছে এই পরিচালন ব্যয়টা মোট মুনাফা থেকে বাদ দেওয়া। তাহলে মোট মুনাফা 11,500 বাদ পরিচালন ব্যয় 54,900, তাহলে কি হলো? ঘটনা একটা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার ব্যবসায় লস হয়ে গেছে। এই আমার ব্যবসায় কি হয়ে গেছে ভাইয়া? লস হয়ে গেছে, তাই না? কত টাকা লস হইল? লস হয়েছে হচ্ছে 43,400 টাকা। লস হয়েছে কত? 43,400 টাকা আমার ব্যবসায় ক্ষতি হয়েছে, আমার ব্যবসায় লস হয়েছে। খেয়াল করো ভাইয়া, এই 43,400 টাকা কি হয়ে গেছে? 43,400 টাকাকে তুমি মাইনাস এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, বা সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে লিখতে পারো, একই কথা। আচ্ছা, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে পরিচালন ক্ষতি। আচ্ছা, পরিচালন ক্ষতি। কিন্তু দেখো, আমার যোগ করার জন্য অন্যান্য আয় ব্যয় কোনো কিছু নাই, তাইলে যেটাই আমার জন্য পরিচালন ক্ষতি ওইটাই এখন আমার জন্য নিট ক্ষতি, তাই না? এটাই আমার জন্য কি এখন নিট ক্ষতি। কত টাকা? 43,400 টাকা। কত টাকা? 43,400 টাকা। তাহলে দেখো ভাই, আমি একটা অংশ মাত্র শেষ করতে পারলাম, এই অংশের জন্য আমরা বোর্ড থেকে 8 নাম্বার পাবো। এরপরে আমাদেরকে কি করতে হবে? এই অঙ্ক থেকেই আমাকে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীটা করতে হবে। কি করতে হবে ভাইয়া? এই অঙ্ক থেকেই আমাকে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীটা করতে হবে। আমি করব মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করার জন্য আমার প্রশ্নে যদি সাধারণ সঞ্চিতি দেওয়া থাকে, তাহলে আমি সবার আগে সাধারণ সঞ্চিতি লিখব, আর সাধারণ সঞ্চিতি দেওয়া না থাকলে সবার আগে আমি মূলধন লিখব। তো লিখলাম আমি মূলধন। আমার এই প্রশ্নে মূলধনের পরিমাণ দেওয়া আছে কত টাকা ভাইয়া? মূলধনের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমি সবার আগে লিখে নিলাম মূলধন।
সবার আগে লিখে নিলাম কি মূলধন 1 2 3 4 5 মূলধন। মূলধনের সাথে আমার নিট মুনাফা হইলে যোগ করব, নিট ক্ষতি হইলে আমি বিয়োগ করব। আমার প্রশ্নে কিন্তু নিট ক্ষতিই আসছে, তাই না? তাহলে এটা মাইনাস করতে হবে, মাইনাস নিট ক্ষতি। নিট ক্ষতি কত টাকা? নিট ক্ষতি 43,400, 43,400 টাকা আমার জন্য নিট ক্ষতি আসছে। এরপরে বাদ দিতে হবে উত্তোলন, উত্তোলন প্রশ্নে নাই। যোগ করতে হবে মূলধনের সুদ, মূলধনের সুদ প্রশ্নে নাই। বিয়োগ করতে হবে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ আমার প্রশ্নে নাই। তাইলে সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে আমরা কি করব, এই 1 লক্ষ টাকা থেকে 1 2 3 4 5 1 লক্ষ টাকা থেকে 43,400 টাকা বাদ দিয়ে দিব। তাহলে আমার থাকবে কত? থাকবে হচ্ছে 56,600 টাকা। এই 56,600 টাকার নাম হচ্ছে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃত্ত। নাম কি ভাইয়া? নাম হচ্ছে মালিকানা সত্ত্বের সমাপনী জের। এই নাম কি ভাইয়া? নাম হচ্ছে মালিকানা সত্ত্বের সমাপনী জের। কত টাকা? 56,600 টাকা। ওকে, এই পর্যন্ত আমরা লিখলাম। আমার কাছে মনে হয় না যে আমরা যে মালিকানা সত্ত্ব বিবরণী করলাম এই পর্যন্ত তোমাদের কারো কোনো ধরনের অসুবিধা আছে। আচ্ছা, তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীটা আমরা পুরোটা বুঝলাম। এখন আমাদের কি করা দরকার? এখন আমাদের আর্থিক অবস্থার বিবরণী করা দরকার, তাই না? আচ্ছা, তো আর্থিক অবস্থার বিবরণীটাও আমরা করব। আর্থিক অবস্থার বিবরণী মানে কি? আমরা মোট সম্পত্তির পরিমাণ বের করব, আর হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ বের করব। তাহলে সবার আগে এখানে হেডিং দিয়ে রাখি সম্পদ সমূহ। সবার আগে এখানে হেডিং দিয়ে রাখি, সেটা কি? সম্পদ সমূহ। ওকে, হেডিং দিয়ে রাখলাম সম্পদ সমূহ। সম্পদ সমূহের মধ্যে তুমি চাইলে আগে স্থায়ী সম্পত্তি লিখেও শুরু করতে পারো, আগে চাইলে তুমি চলতি সম্পত্তিও লিখতে পারো। অর্থাৎ স্থায়ী সম্পদ বিনিয়োগ চলতি সম্পদ, অথবা চলতি সম্পদ বিনিয়োগ স্থায়ী সম্পদ। তোমার কাছে যেই সিকোয়েন্সটা পছন্দ হয় তুমি ওইভাবেই লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তো আমি আগে চলতি সম্পত্তিগুলো লিখতে চাই, এই জন্য আমি এখানে লিখলাম চলতি সম্পদ। ওকে, চলতি সম্পদ। চলতি সম্পত্তির মধ্যে আমার কি কি আসবে? চলতি সম্পত্তির মধ্যে সবার আগে আমি সমাপনী মজুদ পণ্যকে নিব। কাকে নিব ভাইয়া? সবার আগে সমাপনী মজুদ পণ্য। ওকে, সমাপনী মজুদ পণ্য। ভাইয়া সমাপনী মজুদ পণ্য কত দেওয়া আছে? 5,000 টাকা। তাহলে এইখানে আমি লিখে নেই সমাপনী মজুদ পণ্য 5,000 টাকা। আর কি চলতি সম্পত্তি আছে আমার প্রশ্নে? ভাইয়া আর কি কি চলতি সম্পত্তি আছে আমরা একটু দেখি তো। আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে ওই যে একটা লিখলাম সমাপনী মজুদ পণ্য, এছাড়া প্রশ্নে আর কোনো চলতি সম্পত্তির পরিমাণ নাই। তবে উদ্দীপকে যদি বকেয়া বা অগ্রিম থেকে আমি কোনো সম্পত্তি পাই তাইলে কিন্তু আমি পাইতেও পারি, তাই না? এই উদ্দীপক থেকে যদি আমি কি পাই, যদি সমন্বয় থেকে যদি আমি কোনো সম্পত্তি পাই তাহলে পাইতেও পারি। আচ্ছা, তাহলে দেখো 2 মাসের ভাড়া বকেয়া আছে, ভাড়া একটা ব্যয়, ব্যয়ের বকেয়া হচ্ছে দায়। অগ্রিম মজুরি প্রদান, মজুরি একটা ব্যয়, ব্যয়টা আমি অগ্রিম দিছি, তাহলে ব্যয়ের অগ্রিম হচ্ছে আমার জন্য সম্পত্তি। এই ব্যয়ের অগ্রিম কি? ব্যয়ের অগ্রিম আমার জন্য একটা সম্পত্তি। কত টাকার সম্পত্তি? এই কত টাকার সম্পত্তি? সম্পত্তিটা হচ্ছে এখানে 2,000 টাকার সম্পত্তি, তাই না? তাহলে এখানে আমরা লিখে নেই অগ্রিম মজুরি 2,000 টাকা। অগ্রিম মজুরি, অগ্রিম মজুরি কত টাকা ভাইয়া? 2,000 টাকা, তাই তো? ওকে, 2,000 ছিল নাকি 200 টাকা ছিল? 2,000ই ছিল, ঠিক আছে। আর কোনো চলতি সম্পত্তি আমার এই প্রশ্নে দেওয়া কিন্তু নাই। না থাকলে তো নাই, না থাকলে তো আমরা জোর করে লিখতে পারবো না। আমরা এই দুইটাই যোগ করে দিব। 5,000 আর 2,000 যোগ করলে কত? 7,000 টাকা। 5,000 আর 2,000 যোগ করলে 7,000 টাকা। এটা হচ্ছে কি আমার জন্য মোট চলতি সম্পদ। এটা আমার জন্য কি? এটা হচ্ছে আমার জন্য মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ। ওকে, মোট চলতি সম্পত্তির সাথে আমরা যোগ করব কি? স্থায়ী সম্পত্তিগুলো, তাই না? আচ্ছা, আমার প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি কি কি আছে? স্থায়ী সম্পত্তি কি কি আছে, তাই না? আমার একটা স্থায়ী সম্পত্তি ছিল ইজারা সম্পত্তি। দেখো এই যে ইজারা সম্পত্তি কত টাকা? 64,000 টাকা। তাইলে এখানে আগে লিখে নিই ইজারা
ইজারা সম্পদ। ইজারা সম্পদ কত টাকা ভাইয়া? ৬৪,০০০ টাকা। ৬৪,০০০। এই জায়গা থেকে আমাকে বাদ দিতে হবে অবলোপন। ইজারা সম্পত্তির যে আমি একটা অবলোপন ক্যালকুলেশন করছিলাম, তাই না? তো ওই অবলোপনের টাকাটুকু আমার বাদ দিয়ে দিতে হবে। অবলোপন, অবলোপন কিভাবে? ৬৪,০০০কে 10 দিয়ে ভাগ করব, তাহলে কত? ৬,৪০০। ৬,৪০০। তাহলে ৬৪,০০০ বাদ ৬,৪০০ করলে কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে এখানে ৫৭,০০০। হ্যাঁ, এখানে আসবে কত? আসবে হচ্ছে ৫৭,৬০০ টাকা। ওকে, আর কি কোনো আমার ইজারা সম্পত্তি, আর কোনো স্থায়ী সম্পত্তি আছে? দেখো, আর কোনো স্থায়ী সম্পত্তি আমার প্রশ্নে নাই। তাহলে এই ৫৭,০০০কে আমি চাইলে একবারে এই পাশেই লিখতে পারি। কত ছিল আমার? ৬৪,০০০। ৬৪,০০০ টাকা থেকে বাদ দিব ৬,৪০০, বাদ দিলে কত? ৫৭,৬০০, তাই না? এই যে যেটা বের হইলো, এটার নাম হচ্ছে আমার স্থায়ী সম্পদ। মোট স্থায়ী সম্পদ, তাই না? ওকে, এখন আমার কাজ হচ্ছে মোট স্থায়ী সম্পদ এবং মোট চলতি সম্পদ দুইটা যোগ করে দেওয়া। মোট স্থায়ী সম্পদ এবং মোট চলতি সম্পদ যোগ করে দেওয়া। ৫৭,৬০০ যোগ ৭,০০০ যোগ করলে কত আসে? যোগ করে দিলে আমার এখানে আসবে হচ্ছে ৬৪,৬০০। আসবে কত ভাইয়া? আসবে হচ্ছে ৬৪,৬০০ টাকা। এবং এই ৬৪,৬০০ টাকার নাম হচ্ছে মোট সম্পদ। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে মোট সম্পদ, তাই না? ওকে, মোট সম্পত্তিটুকু আমি বের করে ফেললাম। এখন আমাকে কি করতে হবে ভাইয়া? এখন আমাকে দায় ও মালিকানা সত্ত্বটুকু বের করতে হবে। এখন মালিকানা সত্ত্বের পরিমাণ তো আমি জানি, তার কারণ আমি একটা প্রশ্নে ইতিপূর্বেই কি করে ফেলছি? মালিকানা সত্ত্বের পরিমাণ বের করে ফেলছি, তাই না? তাহলে এখন যদি আমি দায়ের পরিমাণটা বের করে দিতে পারি, ভাইয়া কিসের পরিমাণ? আমি যদি এখন দায়ের পরিমাণটা বের করতে পারি, তাহলেই কিন্তু কি আমার উত্তর বের হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমি হেডিং দিব দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব, তাই না? আচ্ছা, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সবার প্রথম লিখব কি? সবার প্রথম আমি লিখব হচ্ছে চলতি দায়। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সবার প্রথম লিখব কি? সবার প্রথম লিখব হচ্ছে চলতি দায়। ভালো কথা, লিখলাম আমি চলতি দায়। চলতি দায়ের মধ্যে কে কে আসবে? চলতি দায়ের মধ্যে ওই যে আমি আগে থেকে মার্ক করে রাখছিলাম পাওনাদার। কেন? তার কারণ হচ্ছে আমি পাওনাদার কেন? হ্যাঁ, অলিখিত ক্রয় করছিলাম, তাই না? অলিখিত ক্রয় করছিলাম, তাহলে এটা একটা আমার জন্য দায়। তাহলে আমি এখানে লিখতে পারি পাওনাদার। এইখানে আমি লিখতে পারি কি? পাওনাদার। কি লিখতে পারি ভাইয়া? পাওনাদার। ব্র্যাকেটে লিখে দিলাম অলিখিত ক্রয়। এটা না লিখলেও হইতো, বাট লিখে দিচ্ছি, তোমরা খুশি থাকো। অলিখিত ক্রয়। ওকে, অলিখিত ক্রয় কত টাকার ছিল ভাইয়া? অলিখিত ক্রয় ছিল ৫,০০০ টাকার। তাহলে এই যে ৫,০০০ টাকা লিখে দিলাম। ৫,০০০। প্রশ্নের মধ্যে আমরা খুঁজি কোনো কিছু কি আছে কিনা? মূলধন, ক্রয় বিক্রয়, ফেরত, মজুরি, ভাড়া, পারমিক মজুদ, বাট্টা, কমিশন, ইজারা সম্পত্তি, এখানে কোনো কিছু নাই। কিন্তু এই যে ২ নম্বর সমন্বয়ে আমার ভাড়া বকেয়া ছিল, ২ মাসের ভাড়া বকেয়া ছিল। ২ মাসের ভাড়া কত ছিল? ৩,০০০ টাকা বকেয়া ছিল। এটা আমার জন্য একটা দায়। তাহলে বকেয়া ভাড়া কত টাকা? ৩,০০০ টাকা। ৩,০০০, ৫,০০০ আর ৩,০০০ যোগ করলে ৮,০০০ টাকা, তাই না? ৫,০০০ আর ৩,০০০ যোগ করলে কত? ৮,০০০ টাকা। তো আমরা এখানে লিখলাম ৮,০০০। ভাইয়া যেহেতু আমার প্রশ্নে আর কোনো দায়ের পরিমাণ দেওয়া নাই, আর কোনো স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায় দেওয়া নাই, এজন্য যেটাই আমার জন্য মোট চলতি দায়, ওইটাই এখন আমার জন্য মোট দায়। ওইটাই কি এখন আমার জন্য মোট দায়, তাই না? আচ্ছা, এই মোট দায়ের সাথে আমি যোগ করব সমাপনী উদ্ধৃত্ত মালিকানা সত্ত্বের সমাপনী জের। মালিকানা সত্ত্বের সমাপনী জের, তাই না? মালিকানা সত্ত্বের সমাপনী জের কত? এই মালিকানা সত্ত্বের সমাপনী জের ৫৬,০০০
5600 টাকা। কত টাকা? 56,600 টাকা। ভালো কথা, এটা আমরা যোগ করে দিই ভাইয়া। আমরা যোগ করে দিই, দেখো তো কত কত আসে। 8000 যোগ 56,600 যোগ করলে কত আসবে? 64,600। সম্পত্তিও আসছে কি 64,600। তার মানে যা কিছু করলাম সব কিছু কি ঠিক করছি, তাই না? 64,600। তাহলে এটা আমার জন্য কি হবে? এটা আমার জন্য হবে হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। কত? 64,600 টাকা। তাহলে একটু যদি আমরা খেয়াল করে দেখি, আমরা আমাদের মতো করে প্রশ্নটা সমাধান করেছি। আমি আর্থিক বিবরণীর প্রতিটা অঙ্কই এইভাবেই তোমাদেরকে করাচ্ছি এবং এইভাবেই করাবো। তার কারণ আমাদের হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণীতে আমাদের সর্বোচ্চ দুর্বলতা থাকে, মোটামুটি সবারই দুর্বলতা থাকে। তো এই দুর্বলতাটা যেন আর না থাকে, এই দুর্বলতাটা যেন কাটায়া ফেলা যায়, এই জন্য কিন্তু ছোট্ট করে আমি এই চেষ্টাটা করতেছি যে যত ডিটেল তোমাকে বোঝানো যায়, যত ডিটেল তোমাকে বোঝানো যায়। তো আমরা মোট মুনাফা বের করছি, মোট মুনাফা থেকে আমরা নিট ক্ষতি বের হয়ে গেছিল, আমাদের নিট ক্ষতি বের করছি, আমরা মালিকানা সত্ত্ব বের করছি, আমরা মোট সম্পদ ও দায়ও বের করছি, মোট সম্পদ বের করছি, এরপর হচ্ছে কি দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও বের করছি। তোমরা একটু উত্তর দেখে নিতে পারো যদি তোমাদের কাছে বিশ্বাস না হয় যে আমরা যা করছি সব কিছু ঠিক করছি কিনা। তাহলে এই যে দেখো, তোমরা উত্তর দেখে নিতে পারো। আমাদের মোট মুনাফা আসছে কত? 11,500 টাকা। তারপরে হচ্ছে কি আমাদের নিট ক্ষতি আসছে 43,400 টাকা। নিট ক্ষতি যেহেতু আসছে, এটাকে আমরা হয় এরকম সামনে একটা ব্র্যাকেট দিয়ে দিব, আর নয়তো আমরা এটাকে এমন একটা মাইনাসে আটকায় দিব। যেটা করি না কেন, দুটো যে কোনো একটা কিছু করব। ওকে, গেল এটা। এরপরে দেখো আমাদের মালিকানা সত্ত্ব আমরা বের করছি। মালিকানা সত্ত্বের পরে আমরা কি বের করছি? মোট সম্পত্তির পরিমাণ বের করছি কত? 64,600। এরপর মোট দায় ও মালিকানা সত্ত্বর পরিমাণও বের করলাম 64,600 টাকা। তার মানে এই যে আমরা 7 নম্বর সৃজনশীলটা আলোচনা করলাম, আশা করছি এই আলোচনাটা তোমরা সবাই পরিপূর্ণভাবে বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আমরা আগামী পর্বের ক্লাসে সৃজনশীল নাম্বার 8 আলোচনা করব। সবাইকে 8 নম্বর সৃজনশীলের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।